সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় কেউ ফিরে কেউ ফিরে না। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি, আছেন সাবেক আইজি, অপরাধ বিশেষজ্ঞ, জাতিসংঘের ভিজিটিং এক্সপার্ট ডক্টর এম এনামুল হক। আছেন লেখক, কলামিস্ট, নাগরিক সমাজের একজন বিশিষ্ট লোক জনাব সৈয়দ আবুল মকসুদ, এবং রয়েছেন তথ্য কমিশনার, বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর সাদেকা হালিম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আপনার বিষয়ের শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা শিরোনামগুলো একটু দেখে নিই। এখনো নিজেকে নিরাপদ ভাবছেন না এবি সিদ্দিক। নারায়ণগঞ্জের আদালতে জবানবন্দি দেওয়ার পর ঘটনাস্থলে অপহরণের বর্ণনা, দ্রুত মুক্তি পাওয়ায় রাষ্ট্রের প্রতি পরিবারের কৃতজ্ঞতা। গরমের তীব্রতায় রাজধানীতে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ। শুধু আইসিডিডিআরবিতে প্রতিদিন ভর্তি হচ্ছেন 700-র বেশি রোগী। লং মার্চে বাধা দেয়া হলে জনগণই বিচার করবে, মন্তব্য বিএনপির। কর্মসূচির নামে সন্ত্রাস করলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি আওয়ামী লীগের। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে লালমনিরহাট ও ঝিনাইদহে শিক্ষকসহ আটক 38, সাতক্ষীরায় 2 জনকে কারাদণ্ড। এবং পোকা আতঙ্কে রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজ বন্ধ ঘোষণা, মানুষের জন্য ক্ষতিকর নয়, অভিমত বিশেষজ্ঞদের। যে আমরা আলোচনা শুরু করার আগে আমরা জানিয়ে রাখি দর্শক আপনাদের, আমাদের চট্টগ্রামে রয়েছেন, চট্টগ্রাম স্টুডিওতে রয়েছেন আমাদের চট্টগ্রাম ব্যুরোর প্রধান জনাব কমল দে। কমল, আমি আসবো আপনার কাছে, তার আগে আমি এখানে অতিথিদের কাছে আসি। আজকে আমরা যেটা বিষয়টা কেউ ফিরে কেউ ফিরে না, আমরা যেটা জনাব সৈয়দ আবুল মকসুদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা দুজন গতকাল একটি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। উদ্বিগ্ন নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা জানি যে পরিবেশ আন্দোলনের খুব জোরালো কর্মী সৈয়দ রিজওয়ানা হাসানের স্বামী অপহরণের পর এই বিষয়ে আপনারা একটি প্রেস কনফারেন্স করেছেন, এবং আজকে দেখলাম যে গতকাল রাতে ওনাকে ফেরত দেওয়া হলো, এবং আজকে সারাদিন ধরে পুলিশ তাদের রুটিন কিছু কাজ করলো, যেটা ঘটনাস্থলে যাওয়া, আদালতে জবানবন্দি দেয়া। এবং এর মধ্য দিয়ে যারা ওনারা যে কথাগুলো বলেছেন, কথাগুলোর মধ্যে কতগুলি কথা খুব গুরুত্বপূর্ণ, এবং ওনারা বলেছেন যে মিডিয়ার চাপে, এটা স্বীকার করেছেন ওনারা, মিডিয়ার চাপে এবং সবার সহযোগিতার কারণেই এটা সম্ভব হয়েছে, ফিরে আসতে পেরেছেন জনাব এবি সিদ্দিক। যেটা আমরা দেখি যে অনেকের ক্ষেত্রেই হয়তো হয় না, অনেক গুম অপহরণ হচ্ছে, সেগুলো কিছুদিন পত্রিকায় এভাবে হয়তো শিরোনামও আসে না, যেটা আজকে ওনার স্ত্রী বললেন যে হ্যাঁ আমরা ভাগ্যবান যে এইভাবে আপনারা কাভার করতে পেরেছেন বলে এটা নিয়ে ব্যাপকভাবে সাড়া পড়েছে এবং বাধ্য হয়েছে অপহরণকে ফেরত দিতে। তো আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? তাহলে যে আমরা বেশিরভাগ যারা গুম অপহরণের শিকার হচ্ছে তারা এইভাবেই হারিয়ে যাচ্ছে, যেহেতু তাদেরটা নিয়ে আমরা মিডিয়া কথা বলছি না, আপনারা যারা কালকে যেভাবে প্রেস কনফারেন্স করলেন তাদের মতো সেইভাবে প্রেস কনফারেন্স হচ্ছে না, এই কারণেই সেগুলো হারিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমি শুরুতেই যেটা বলতে চাই যে এই যে আলোচনা করছি আমরা, একটা অন্তত স্বস্তি পেয়েছি তার যে ফিরে আসাটা, কিন্তু যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় যে সবাই ফিরে আসে না। এই জন্য আমি এই যে তাকে যে অক্ষত অবস্থা পাওয়া গেছে, এই জন্য আমি সরকারকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা তৎপরতা চালিয়েছিলেন, তিনি যেভাবে ফিরে আসুন না কেন সেই তৎপরতাকেও আমাদের মর্যাদা দিতে হবে, এবং তারা দায়িত্ব পালন করছিলেন দক্ষতার সঙ্গেই বলবো আমি। এই ঘটনাটি কিন্তু একটা শ্বাসরুদ্ধকর অবস্থা সৃষ্টি করেছিল গোটা দেশের মধ্যে, দল মত নির্বিশেষে। কালকে আমরা যারা সংবাদ সম্মেলন করেছি, সাদেকা তো ছিলেন, আমি ছিলাম, আরও যারা যারা ছিলেন সেখানে, আমরা গুটি কয়েক মানুষ, কিন্তু সেখানে কিন্তু দেখা গেছে যে দল মতের কোনো ব্যাপার ছিল না। আমরা এটাকে একটা মানবিক
দৃষ্টি থেকে দেখেছি এটা একটা সাংঘাতিক সিরিয়াস একটা অপরাধ, এবং এই অপরাধ যদি অব্যাহত থাকে তাহলে এটা রাষ্ট্রের ভাবমূর্তি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার চেয়ে বেশি হলো যে যারা শিকার হয় এই ধরনের ঘটনার, তাদের যে সর্বনাশ হওয়ার তা তো হয়ই, কিন্তু সামাজিকভাবে রাষ্ট্রের যে সমস্ত পৃথিবীর কাছে, আমরা ল্যাটিন আমেরিকাতে শুনেছি আমরা এই ধরনের ঘটনার কথা, আমরা আরো কোনো কোনো দেশে এখনো হচ্ছে, যেটা এখন দেখছি আমরা, ইরাকে হোক বা আপনার আফগানিস্তানে হোক বা লিবিয়াতে হোক, যেখানেই হোক না কেন, রোয়ান্ডাতে হোক বা যাই হোক। কিন্তু আমাদের এখানে তো একটা শান্তিপূর্ণ সমাজ, একটা আমাদের এক ধরনের একটা শান্তিপূর্ণ, অপরাধ থাকবেই, কিন্তু অপরাধের মাত্রাটা কি? পৃথিবীতে এমন কোনো সময় ছিল না, এমন কোনো দিন ছিল না যেখানে অপরাধ হয়নি। কিন্তু সে কি ধরনের অপরাধ? এই একটা নতুন ধরনের অপরাধ যোগ হয়েছে এই গত কয়েক বছর যাবত। তো সেই কারণের জন্য আমরা উদ্বিগ্ন নাগরিকের নামে আমরা এই করেছি, কিন্তু আসলে গোটা দেশের মানুষই উদ্বেগের মধ্যে ছিল, এবং ফিরে আসায় সেই উদ্বেগটা চলে গেছে এবং সেখানে স্বস্তি। কিন্তু আমি সেটাই আপনার কথা সূত্র ধরে ডক্টর সাদেক আপনার কাছে জানতে চাই যে আপনারা আমরা সবাই, আমরা বলি এই বিষয়টি নিয়ে আমরা সবাই খুব মানে যতদূর সম্ভব এটা নিয়ে আমরা কাজ করেছি, এবং এটা বলাই হয় যে এর কারণেই মানে উনি ফেরত আসতে পেরেছেন। এবং আমরা এটা তো ওনাদের কথাবার্তাতেই বোঝা যায় যে যারা তাকে অপহরণ করেছিল তারা কাকে অপহরণ করেছে তারা তা জানে না, তারা একটা ভাড়াটে, এটাই বোঝা যায়। কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা যাকে অপহরণ করেছে তার নাম জানে না, তার পেশা জানে না, সে কার হাজবেন্ড সেটা জানে না। সবকিছু জানলো যখন মিডিয়াতে আসলো, এবং সবকিছু জানার পরে এইটাই উপলব্ধি করা যায় যে সবকিছু জানার পর তারা এটা উপলব্ধি করলো যে না, এটা হজম করা যাবে না, তখনই হয়তো ছেড়ে দিল। তো যে আমরা সমাজের প্রতিষ্ঠিত যারা মানুষ, তাদের ক্ষেত্রেই সমাজের যারা নাগরিক সমাজের যারা, তারা দাঁড়ায় এবং এই ধরনের হয়, আর বাদ বাকিরা সেই অন্ধকারেই থেকে যায় বা গুমের মধ্যেই থেকে যায়, এটাই তো হচ্ছে নাকি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা গতকাল খুবই উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে একটি দিন কাটিয়েছি, এবং আমরা জানি যে 35 ঘন্টার পরে এবিসিডিকে পাওয়া গেছে, এবং আমিও মকসুদ ভাইয়ের মতো আসলে রাষ্ট্র, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের সবাই আমার মনে হয় যে একটা সমন্বয় ছিল, এবং আমাদের সুশীল সমাজের যে বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলি আছে, কালকে মনে হয় ঢাকা শহরের বোধহয় 4 থেকে 5টি প্রেস কনফারেন্স করা হয়েছে, এবং ইভেন জেলা পর্যায়েও কিন্তু সৈয়দা রিজওয়ানা হাসান খুবই পরিচিত একজন পরিবেশবাদী হিসেবে কাজ করছেন বহু বছর যাবত, এবং তার সপক্ষে যারা আছে এবং তার কাজ সম্পর্কে যারা জানেন, তারাও কিন্তু তার স্বামী যে মানে হারিয়ে গেছে সেটা শোনার পরে তারাও তাদের মতো করে তার চেষ্টা করেছে। আপনার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমি আজকে ভাবছিলাম এই অনুষ্ঠানে আসার আগে যে আমি যে ডেটাটা এসছে আজকে আমাদের পত্রপত্রিকায় যে 187 জন ব্যক্তি নিখোঁজ, তার অর্থ যে আপনি যে বলছেন 4 বছরে হ্যাঁ কেউ ফিরে না, এটা যদি একটি রোমান্টিক গানের একটা মানে টাইটেল সং আমরা দিন ধরতে পারি, কিন্তু এটা খুবই দুঃখজনক একটা বিষয়। বাংলাদেশে নিখোঁজ হলে কিন্তু সেই পরিবারটা জানছে না সে কি মারা গেছে না সে কোথায় আছে, তাকে কি গুম করা হলো, সে তার লাশটাও তারা পাচ্ছে না। তার মানে না এই যে আমি ক্রস ফায়ার বা এনকাউন্টারকে আমি সমর্থন দিচ্ছি, আমি আইন বহির্ভূত কোনো কিছুকেই সমর্থন দিচ্ছি না। আমি মনে করি দেশের আইনের শাসন দরকার, কিন্তু রিজওয়ানার ব্যাপারটা যেটা আমরা দেখছি যে সে যে ধরনের কাজ করে এবং সে প্রকাশ্যে কিন্তু প্রতিটি প্রেস কনফারেন্সে গণমাধ্যমকে সে বলেছে, সে আমরা সবাই জানি এবং আমাদের যে দর্শকরা যে দেখছেন যে সে মূলত কাজ করে যে কিভাবে ইলিগালি ভূমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে সেগুলো দখল করা যাবে না, খাস জমি দখল করা যাবে না, বা কোনো জায়গায় একটা সুন্দর একটি মাঠ আছে সেখানে অনেক বড় একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত যার কিনা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও আছে, সেটার ব্যবহার করে সে সেখানে একটা বহুতল ভবন নির্মাণ করতে চায় একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে, বা ড্যাবের প্ল্যানটা কেন এরকম হচ্ছে, বা গাজীপুর সিটির প্ল্যানটা দরকার, সবকিছু একটা ক্রিটিক্যাল একটা ইস্যুতে সে কাজ করে এবং তার সাথে অনেকেই কাজ করে, আমরা অনেকেই কাজ করি। এবং গতকাল আমার মনে হচ্ছে যে যতক্ষণ আমার নিজে ব্যক্তিগতভাবে আমি হার্ড হিট না হচ্ছি ততক্ষণ আমার সেই উপলব্ধিটা হচ্ছে না যে কেউ হারিয়ে গেলে কেমন লাগে। তো সেই কারণে কালকে রিজওয়ানাকে দেখে আমার বারবার সেটাই মনে হয়েছে যে
ওর কেমন লাগছে, কারণ আমরা অনেক মানববন্ধন করি, আমরা যারা আজকালকে গতকাল ছিলাম, কিন্তু আমাদের নিজেদের পরিবারের মধ্যে এটা কোনোদিন আমরা ঘটতে দেখিনি। এবং এখানে একটা ক্লাস ডাইমেনশন আছে। আমি বিনয়ের সাথে বলতে চাই, আমি নিজেও পেশাজীবী সংগঠনের সাথে আছি, সুশীল সমাজের সাথে। আমরা দেখেছি লিমন যখন গুলিবিদ্ধ হলো র্যাবের, তখন কিন্তু সুশীল সমাজ অনেক মানে সোচ্চার ছিল এবং আমরা অনেক গণমাধ্যমে এসেছি এবং আমি নিজেও র্যাবের প্রতিনিধির সাথে টকশো করে গেছি। কিন্তু আমরা এটাও জানি যে এই 127 জনের ক্লাস ডাইমেনশনকে আমি জানি না। 24 জনকে পাওয়া গেছে, তার ক্লাস ডাইমেনশন আমরা ক্লিয়ার না। 43 জনের লাশ উদ্ধার হয়েছে। তো এদের পরিবারগুলো পত্রপত্রিকায় আসছে, কিছু কিছু পরিবার প্রেস কনফারেন্স করে, কিন্তু সেখানে আর ফলো আপ হচ্ছে না। বা আমরা ঢাকা বেসড যারা এলিট সুশীল সমাজ, তারা কিন্তু এটাকে নিয়ে আমরা কাজ করছি না। তো সে কারণে আমরা সত্যি খুবই মানে আনন্দিত যে এবিসিডিকে আমরা অক্ষত অবস্থায় ভালোভাবে আমরা ফেরত পেয়েছি। কিন্তু আমাদের কাছে এখন নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা কি এইভাবে চাই এই ধরনের ঘটনা ঘটুক, যেটা মুকসুদ ভাই বলেছেন, যেটা জাতীয় পর্যায়ে শুধু না আন্তর্জাতিকভাবে একটা দেশের ইমেজটাকে কোথায় নিয়ে যাচ্ছে। এইটা তো কোনোভাবে বিচার প্রক্রিয়া হতে পারে না যদি কেউ কোনো দোষও করে থাকে। আর যদি আমি কোনো কাজ করি, আজকে আমি নিজেই ভাবছি যে আমার সন্তানের নিরাপত্তা কে দিবে বা আমার পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তাটা কে দিবে। আমরা যখন অনেক কথা বলে বাড়ি ফিরি, তখন আমাদেরকে এটা ভাবতেই হবে। এবং আমার কাছে এটাও মনে হয়েছে যে পেশাজীবী সংগঠন থেকে যখন আমরা অনেক কিছু প্রতিবাদ করি, তার মানে কি এটা কি একটা মেসেজ যে প্রতিবাদ করা চলবে না? তো এই বিষয়গুলো আমার মনে আলোচনায় উঠে আসা উচিত। আবার আসবো ডক্টর এনামুল হক, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? যে আমরা যে শিরোনাম নিয়ে আলোচনা করছি, যে অনেক যারা ফিরে না, মানে ওনারা স্বীকারই করলেন যে হ্যাঁ আমাদের নাগরিক সমাজ বা এলিট সোসাইটি, যাদের কথা একবার দুবার বলা হয় তারপরে তারা হারিয়ে যায়, তারা পরিবার থেকে হয়তো একটা প্রেস কনফারেন্স করে, আমরা মিডিয়া কখনো কাভারেজ দেই, কখনো একেবারে খবরের শেষের দিকে কাভারেজ দেই, তো তাদের বিষয়টি তো এইভাবে হারিয়ে যায়। পুলিশও আমরা দেখি যে অপহরণের ক্ষেত্রে পুলিশও মামলা নেয় না, জিডি নেয়, পরবর্তীতে এগুলি শেষ হয়ে যায়। এবং আমরা যে 168টার কথা বলা হচ্ছে, কিছু লাশ পাওয়া গেছে, কিছু এখনো গুম আছে, কিছু মুক্তিপণ দিয়ে ফেরত এসছে, কিন্তু সবগুলো জিনিসই কিন্তু একেবারে জিডির পর্যায়েই রয়ে গেছে। তো আপনার সাবেক অভিজ্ঞতার প্রেক্ষাপটে যদি আপনি বলেন। সাবেক অভিজ্ঞতার প্রেক্ষাপট ঠিক মিলবে না। তবে এটা বলতে পারি যে কাল রাতে শুতে যাওয়ার আগে আমি এবং আমার স্ত্রী দুজনাই একটা খুব অস্বস্তি নিয়ে শুতে গেলাম যে আল্লাহ, একটা যদি ভালো সংবাদ হতো। সকালে উঠেই যখন আপনি যখন এটা বলছেন, কালকে যখন আমরা রাত 11টা 11:30টায় বিভিন্ন জন যাই, আমাদের মিডিয়ার কাছে খবর ছিল আজকে কোথাও পাওয়া যেতে পারে। আমরা জানি না কেন এই ধরনের খবর, আমরা মিডিয়ার কাছে খবর ছিল যে আজকে পাওয়া যেতে পারে। এই ধরনের প্রত্যেকটা মিডিয়ার প্রত্যেকটা সিনিয়র রিপোর্টার সজাগ ছিল, যে কোনো মুহূর্তে খবর আসতে পারে। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন, আমি একটু লিখে রেখেছি কথাটা। আপনি বলছেন যে উনাকে পাওয়ার পরে মনে হলো যে যারা উনাকে নিয়েছিল তারা ভালোভাবে জানতো না যে উনি কে, হিসাবে ভুল ছিল, এবং এই জন্যই তারা দেখলো যে সামলানো যাবে না, ফেরত দিয়ে দিয়েছে। প্রতিবাদ তো বলছি যে তারা কারো না কারো নির্দেশে নিয়েছিল, কারণ যেখানে নিয়ে তারা রেখেছিল এবি সিদ্দিকের কথা, এটা আমি অন্ততপক্ষে অনুমান করতে পারি যে ওই জায়গাটা, ওই বাড়িটা ওই কাজেই ব্যবহার হয়, মানে যাদেরকে গুম করে নিয়ে যাওয়া হয় তাদেরকে ওইখানেই রাখা হয়। আমি ঠিক তা জানি না, তবে এটাও বলতে পারি যে সর্বশ্রেণীর একেবারে যেটাকে হচ্ছে মানববন্ধন বলেন, চাপ বলেন, মিডিয়া বলেন, সুশীল সমাজ বলেন, সাধারণ জনগণ যাদের কথা আমরা হয়তো জানিও না, তারাও বোধহয় দোয়া করেছে। এবং এই যে আপনার এই ক্যাপশনটা কিন্তু খুব ভালো হয়েছে, কেউ ফিরে কেউ ফেরে না। তো কেউ ফিরেছে বলে আজকে আমরা সবাই স্বস্তি পাচ্ছি, কিন্তু দুঃখ পাচ্ছে কারা জানেন? যাদের কেউ ফেরেনি তাদের দুঃখ। যে আমরা সমাজের অবহেলিত অংশ, আমাদের জন্য কেউ এইভাবে বলে না, আমাদের জন্য মিডিয়া কাভারেজ দেয় না, তাই আমাদের বিষয়টি চাপা পড়েছে। এবং একজনের কথা তো আমি দেখছি, ওই মহিলা বলছে যে আমি তো জানছি না যে আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে, 2 বছর হয়ে গেল। ইনসিডেন্টালি কাল তারই 2 বছর হয়েছে, ইলিয়াস আলী কথা বলতে। এখন ওনার মনটা কেমন লাগছে? আবার উল্টো দেখেন, কালকে এই রিজওয়ানা হাসান মেগাসাসাই পুরস্কার পেয়েছে, আন্তর্জাতিকভাবে ভূষিত, এবং সবাই আমরা জানি, প্রশংসা করি, দোয়াও করেছি। কিন্তু কালকে আরেকটি ছেলে ফেরত এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটা কিন্তু চাপা পড়ে গেছে। যদি না ফিরতো
তাহলে কিন্তু অন্যরকম মনে হতো। তাহলে ওই কথাটা কিন্তু আসছে যে প্রতিবাদ যতক্ষণ না করছেন ততক্ষণ যারা এই কাজ করেছে এটা কিন্তু হঠাৎ করে করেনি। আমি যতটুকু আমার সাধারণ আরো বিষয় আসবো যে যারা করার তারা করছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কি করার আছে, আরো বেশি কি করার আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটু আমরা চট্টগ্রামে যাব। চট্টগ্রামে আছেন আমাদের ব্যুরো প্রধান কমল দে। কমলদের কাছে যাব এই কারণে যে কমল দে, চট্টগ্রাম আমরা যতদূর জানি যে অপহরণ বা অপহরণ বাণিজ্য যেই বিষয়টি শুরু হয় আমরা সেটা দেখি যে বন্দরনগরী চট্টগ্রামে প্রথম শুরু হয়েছে। তো আপনি এই বিষয়ে যদি একটু বলেন, তারপরে আপনার কথা থেকে নিয়ে আমরা আলোচনা করব। জুবাইর ভাই, যেটা বলা যায় মূলত 90 দশকেই চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামে এই অপহরণ বাণিজ্য শুরু হয়। সে সময় দেখা গেছে অবাঙালি ব্যবসায়ী ফকরি অ্যান্ড সামসের মালিক, যে অবাঙালি ব্যবসায়ী ফকরিকে প্রথম অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর অনেক পুলিশ অভিযান চালিয়েছে কিন্তু ফকরিকে উদ্ধার করা যায়নি। পরবর্তীতে কিন্তু অপহরণকারীরা ফকরিকে ছেড়ে দেয়। তখন একটা জনশ্রুতি ছিল যে ফকরিকে উদ্ধারের ব্যাপারে 70 লাখ টাকায় দরবার হয়েছিল, দেন দরবার হয়েছিল, এবং 70 লাখ টাকা মুক্তিপণ পাওয়ার পরেই ফকরিকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ফকরির মাধ্যমে যে চট্টগ্রামে যে অপহরণ বাণিজ্য শুরু হয়েছিল তা কিন্তু এখনো অব্যাহত আছে। আমরা যতটুকু জানি গত 10 থেকে 12 বছরে চট্টগ্রামে 100 বেশি কিন্তু ছোট বড় অপহরণ ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে বড় আলোচিত অপহরণ ঘটনা ছিল ব্যবসায়ী এবং বিএনপি নেতা জামাল উদ্দিন। জামাল উদ্দিনকে যখন অপহরণ করে নিয়ে যায়, তার ছেলে যখন থানা মামলা করতে যায়, পুলিশ কিন্তু প্রথম মামলা নেয়নি, বলছে এ থানা ঘটনা, ওটা অন্য থানায় হবে। অন্য থানায় গেল, আবার সেখানে কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে চাপে পরে একটা জিডি নিয়েছিল। পরে দেখা গেল প্রায় 3 থেকে 4 মাস পর ফটিকচির দুর্গম পাহাড়ি এলাকা থেকে জামাল উদ্দিনের লাশ কঙ্কাল উদ্ধার হয়। লাশ উদ্ধার হয়নি, কঙ্কাল উদ্ধার হয়েছে। এরকম কিন্তু অসংখ্য ঘটনা চট্টগ্রামে ঘটছে এবং দেখা যাচ্ছে অধিকাংশ ঘটনা কিন্তু মুক্তিপণ দিয়ে ব্যবসায়ীরা বের হয়ে আসছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দাবি করে তারা তাদেরকে উদ্ধার করে আসছে। কিন্তু জনশ্রুতি থেকে গেছে যে এত লাখ টাকা বা 50 লাখ টাকা 70 লাখ টাকা এরকম অপহরণ মুক্তিপণ তাদেরকে মুক্তি পেয়ে আসছে। সর্বশেষ তার রেশ হচ্ছে গত 2 মাস আগে ঘটলো স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী। চট্টগ্রাম থেকে ওনাকে অস্ত্রমুখে অপহরণ করে নিয়ে যাওয়া হতো। এক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম পরিচয় দেওয়া হয়েছিল। অপহরণ, এই যে মৃদুল চৌধুরীর অপহরণ ঘটনা আর আজকের যে রেজওয়ানা হাসানের স্বামীর ঘটনা কিন্তু অনেকটা যোগসূত্র রয়েছে বলে আমরা বুঝতে পারছি। যেটা ঘটনা যে মৃদুল চৌধুরী উদ্ধার হয়ে আসার পর তাকে ছেড়ে দেওয়া হলো। 6 দিন পর তিনি উদ্ধার হয়ে আসলেন, তিনিও আদালতে জবানবন্দি দিলেন। তিনি আদালতে জবানবন্দিতে যেটা বলছেন, তাকে নিয়ে যাওয়ার পর যখন মিডিয়া বেশি কভারেজ দেওয়া শুরু করলো, বিভিন্ন সময় টিভি সব বিভিন্ন টিভি চ্যানেল যখন বারবার লাইভ দেখাচ্ছে, তখন তাকে নাকি প্রশ্ন করা হয়েছিল শীর্ষ পর্যায়ে বা সরকারি পর্যায়ে তোমার কোনো ব্যক্তি আছে কিনা, না হলে তুমি যে এত বড় ব্যক্তি না হও তাহলে তোমাকে কেন মিডিয়া কভারেজ দিচ্ছে, কেন তোমাকে এতবার লাইভ দেখানো হচ্ছে, কেন তোমার পরিবারের বক্তব্য এত বারবার দেখানো হচ্ছে, তুমি কি, তুমি বিশাল কি, তুমি বিশাল কিছু? তখন সে বলছে আমি বিশাল কিছু না। তারা কিন্তু একবার শুধুমাত্র মুক্তিপণের কথা আলোচনা করেছিল 50 লাখ টাকা, পরে তাকে আর মুক্তিপণ চায়নি। যখন বারবার 6 দিন ধরে মিডিয়া অব্যাহতভাবে এই নিউজটি প্রচার করলো স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী, পরে তাকে কুমিল্লা গিয়ে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ যে অপহরণ যে বাণিজ্য 90 দশকে শুরু হয়েছিল, আজ মানে 2014 সালে এসে কিন্তু অব্যাহত আছে। তবে কিছুটা চরিত্র পাল্টিয়েছে, ধরনটা পাল্টিয়েছে, কিন্তু একই ধরনের ভাবে অপহরণ বাণিজ্য এখনো চলছে। জি, ধন্যবাদ কমল আপনাকে। কমলের কাছ থেকে আমরা একটা চিত্র পেলাম চট্টগ্রামের আমরা, এবং এখানে দেখেন যে মৃদুল চৌধুরীর ক্ষেত্রেও যেটা বলা হলো যে অপহরণ যারা করে তাদের কথা হচ্ছে তুমি এত মানে অপহরণ করার পরে পরবর্তীতে যখন এটা মিডিয়াতে আসে তখন তারা তার গুরুত্ব উপলব্ধি করে যে এই লোকটার রেটিংটা কি, তাকে ধরে কতটুকু আমি মুক্তিপণ আদায় করতে পারবো, অথবা আমি কতদূর পর্যন্ত যেতে পারবো, নাকি আমাকে ছেড়ে দিতে হবে। এটা আমরা যেটা এবি সিদ্দিকের ক্ষেত্রে দেখলাম যে তারা অপহরণ করার আগ পর্যন্ত জানতো না উনিকে। তো আমরা দেখি যে এই ক্ষেত্রে পুলিশের তো অবশ্যই একটা ভূমিকা থাকা উচিত যে পুলিশ কেন অপহরণের সবগুলো বিষয়কে, আমরা দেখি যে এই যে গত পরশু যে ঘটনাটি ঘটলো সেই ঘটনা এবং অন্যান্য অপহরণ যেগুলো ঘটে সেগুলোর ঘটনা একটা সাধারণ মানুষ থানায় জানাতে গেলে মৃদুল চৌধুরীর ক্ষেত্রে বলেন বা অন্যান্য ক্ষেত্রে বলেন যে এই থানা না ওই থানা, সেটা অনেকক্ষণ ঘুরপাক খেতে হয় যে আমার এলাকায় ঘটেনি। তারপরে যখন হয় তখন এটা জিডি, এবং সেই জিডির তদন্ত কোনো ক্ষেত্রে হয় কোনো ক্ষেত্রে হয় না। আপনি এগুলোর দুর্নামটা তো সেই আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই পড়ে, আপনি কি বলবেন? দুর্নাম কি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে পড়ে না নীতি নির্ধারকদের উপরে পড়ে? অবশ্যই সেটাই ভালো দেখেন। আইন শৃঙ্খলা বাহিনী তো যদি প্রফেশনাল কমিটমেন্ট তার থেকে থাকে, সে যখন পাশ করে ট্রেনিং এ তখন শপথ নেয় যে আমি আমার জীবনে সাধ্য মতো শক্তি নিয়োগ করে উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ লিগ্যাল
আমি কাজ করব। এখন সেটা সে কতখানি করতে পারছে বা কতখানি করছে না, দুরকম। কতখানি করছে না এটা হলো তার ব্যক্তিগত, তার সিনসিয়ারিটি ও পারপাসের অভাব আছে, আর কতখানি সে করতে পারছে না এটা নীতি নির্ধারণের ব্যাপার, তাকে করতে দেওয়া হচ্ছে না। সুতরাং এটা খতিয়ে দেখার আছে। আপনি যেটা বলছেন, আমরা তো দেখি যে করতে দেওয়া হলে আমাদের র্যাব পুলিশ অনেক ঘটনায় খুব দ্রুত করে ফেলে, আমরা তো দেখেছি। তো তাহলে যদি আমি আপনাকে উল্টা প্রশ্ন করি যে এখানে করতে দেওয়া হয়েছে বলেই আপনারটা এত চট করে চলে এসছে, সেন্সেশনাল জিনিস, তার মানে আমরা তাদের যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন তোলা উচিত না? অবশ্যই আছে, যদি কেউ ডেলিভারেটলি মানে ইনসিনসিয়ার হয়। কিন্তু এখানে যারা করেছেন তাদের পোশাকের লোক বলেন, গোয়েন্দা বলেন, বা সাধারণ নাগরিক কমিউনিটি ইটসেলফ, সবাইকে আমরা কৃতজ্ঞ যে তারা সবাই মিলে কাজটা করেছে। এখন যখন হয় না কাজ, তখন যদি খালি আইন শৃঙ্খলা বলেন, তাহলে কিন্তু আমি একটু বলবো যে আপনাদের এটাকে একটু সার্বিকভাবে দেখা দরকার। আইন শৃঙ্খলা রক্ষা বলতে আপনারা খালি পুলিশ বোঝেন, আনফরচুনেটলি পুলিশ, প্রসিকিউশন, কোর্ট, কারেকশন, এই চারটে নিয়ে কিন্তু ল এনফোর্সমেন্ট। সুতরাং যারা করেছে তাদেরকে হ্যাটস অফ টু দেম। এবং আজকে রিজওয়ানার যে স্ট্যাচুর, এটা খুব ভালো লেগেছে। তার বাচ্চা দুটার ছবি যখন দেখছিলাম তখন কষ্ট লাগছিল, কিন্তু এরকম আরো বহু রয়ে গেছে। সুতরাং আপনারা দয়া করে সবাই, সব লেভেল থেকে, যেটা সাদেকা হালিম বলছিলেন যে আমরা এটা করেছি বলেই বোধহয় প্রেশার হয়েছে, এই প্রেশার বোধহয় সবার ক্ষেত্রে আমাদের দেওয়া উচিত। এখানে কথা যে প্রেশার সবার ক্ষেত্রে দেওয়া উচিত, উনি সাবেক আইজিপি হিসাবে যেটা বললেন, যে এখন আপনাদের কাছে তো এটা একটা নতুন অভিজ্ঞতা যে প্রেশার দিলে কি হয়। তো এই ক্ষেত্রে নাগরিক সমাজের পক্ষ থেকে আপনারা ভবিষ্যতে এই গুম অপহরণ নিয়ে যেই করে থাকুক না কেন, এগুলো নিয়ে আপনাদের পরবর্তীতে চিন্তা ভাবনা কি, একটা আন্দোলন বা একটা সচেতনতা গড়ে তোলার বিষয়ে বা চাপ সৃষ্টি করার বিষয়ে? আমরা যেটা চাপের কথা বারবার বলছি, যে চাপের কারণেই আজকে এবি সিদ্দিক মুক্তি পেয়েছেন, সেটা বারবার বলা হচ্ছে, ফ্যামিলির থেকে বলা হচ্ছে। আপনি কি বলবেন? সেটা যেটা বলছেন যে চাপের জন্য, এটা চাপের জন্য হয়েছে, এবং আমি তার আগে বলতে চাই যে একই রকমের কিন্তু ঘটনা ঘটছে না। মুক্তিপণের কথা যেটা উঠেছে, মুক্তিপণের জন্যই যে এই ধরনের অপহরণ হচ্ছে তা না, এটা নানা রকমের এর পেছনে একই কারণে হচ্ছে না। যেমন মৃদুল চৌধুরী যে কারণে, সেই কারণে কিন্তু এবি সিদ্দিক সেটা হন নাই। আর আরেকটা হলো যে চাপ সৃষ্টি করার যেটা সামাজিক নাগরিক আন্দোলনের দিকে সমাজের পক্ষ থেকে, সেটা লিমনের ব্যাপারে সেটা তো অনেক হয়েছে, এবং তারপরেও কিন্তু তাকে মামলা মোকদ্দমায় জড়িয়ে রাষ্ট্র যদি চায় তাহলে। আপনি লিমনের কথা বলছেন, কিন্তু আমরা দেখি লিমনের মতো আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকগুলি, আমি অনেকগুলো, তারা লিমনের মতো কিন্তু হাইলাইটেড হয়নি। না, হাইলাইটেড হয় লিমনটা, এটা এক একটা টেস্ট কেসের মতো হয়। এটা সব যে আপনি সমানভাবে পারবেন, কোনটা আমরা মিডিয়া খুব আমাদের ইস্যু হিসাবে তৈরি করে ধরলে তখন সেটা কাজ হয়, সেটা হয়ে যায়। এটা যে কোনো কাউকে যে করে তা না। আর আরেকটা হলো যে যখন আমরা আজকে এই যে মুহূর্তে যে অনুষ্ঠানটা করছি এবং লক্ষ লক্ষ মানুষ দেখছেন, এর ভেতরে যাদের সন্তান সন্ততি, যার ছেলে অপহরণ করেছে কেউ, যার স্বামী, যার মেয়ের জামাই, যার এইরকমের আত্মীয় স্বজন, তারাও কিন্তু এই অনুষ্ঠানটা দেখছেন। তারা দেখে তাদের মনের ভিতরে কিন্তু একরকম একরকমের একটা অনুভূতি হচ্ছে যে আমরা আজকে হয়তো বড় লোক না, আমরা প্রভাবশালী ব্যক্তি নই, আমরা নাগরিক সমাজের কেউ আমাদেরকে চেনে না, নাগরিক সমাজের কেউ আমাদের চেনে না, সাংবাদিকরা, এটা তো শুধু যে নাগরিক সমাজ আমরা করেছি, শুধু সাংবাদিকরাও। ব্যাপারটা হচ্ছে যে এক এক জায়গায় এক এক রকমের কারণে, যে কারণে জামালউদ্দিন হয়েছিলেন ঠিক সেই কারণে যে আরেকজন হয়েছেন তা না। এটা দেখতে হবে যে কি কারণে কে হচ্ছে, এবং এটা মিডিয়ার কাছে যাচ্ছে কিনা। মিডিয়া নিজেও কিন্তু, মিডিয়ার মানুষ যারা, তারা আপনার চোরাচালানি, তারা দুর্নীতিবাজ, তারা ভূমিদস্যু ইত্যাদির ব্যাপারে যখন দেখা যায়, প্রায়ই তো পত্রিকায় আসছে যে এই ধরনের অপহরণ যদি নাও হয়ে থাকে, কিন্তু নির্যাতিত হচ্ছে তো বহু সাংবাদিক। মিডিয়ার লোকও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নির্যাতিত হচ্ছে। আজকে এবি সিদ্দিকী হলেন, এটা রেজওয়ানা বলছেন যে তিনি হলেন রেজওয়ানা হাসানের হাজব্যান্ড। রেজওয়ানা হাসান এমন কিছু কাজ করেন যে কাজগুলো অনেকের স্বার্থে আঘাত লাগে।
কিন্তু সেই মিডিয়া নির্যাতিত হওয়ার কথা যেহেতু বলছেন, অতএব আমি কথাটা না বলে পারছি না। গত পরশুদিন ঠাকুরগাঁয়ে উপজেলা নির্বাচনের দিন আমাদের প্রতিনিধি রতন সরকার, সেদিন তার উপরে হামলার ঘটনা ঘটেছে এবং আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজকে গতকাল রাতে তার বুকের উপর লাথি মারা হয়েছিল সেদিন, গতকাল রাতে সে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে আছে। এটা সেই কারণে হয়েছে কিনা, কারণ 24 ঘন্টা পরে তার স্ট্রোক হয়েছে, সেই কারণে হয়েছে কিনা আমি জানি না, হয়তো ডাক্তাররা বলতে পারবে। কিন্তু জিনিসটা হচ্ছে যে কালকে আমরা গত পরশুদিন ছবি দেখিয়েছি কিভাবে তাকে বেদমভাবে মারা হয়েছে, সব মিডিয়া কভার করেছে। সেই সাংবাদিক এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, সেই সাংবাদিক জীবন, এবং এটা কোনো বিচার হয়নি, এটা বিচার হয় না। আবার আপনার যে সাংবাদিক, এটা তো পলিটিক্যাল ব্যাপার দাঁড়িয়ে গেল, কেউ না কোনো পলিটিক্যাল লোক করেছে এই কাজটা। আবার একই সঙ্গে যখন আপনার বর্ডার এরিয়াতে চোরাচালানের বিরুদ্ধে যখন আপনার রিপোর্টার বা কোনো কাগজের রিপোর্টার যখন এই করে, তখনও কিন্তু তার জীবনের উপর হুমকি আসছে। সেটা এই ধরনের অপহরণ হতে পারে, গুলি করে হত্যা করতে পারে, পিটিয়ে মারতে পারে, এরকম হয়েছে তো অসংখ্য আমরা দেখছি। কাজেই এটাকে আমাদের দেখতে হবে, যে রাষ্ট্রকে দেখতে হবে এই জিনিসটি, যেটা এনাম ভাই বললেন, যে শুধুমাত্র থানার দারোগাকে বললে হবে না, আমাদের যে পুলিশ, আমাদের যে র্যাবের যারা অফিসার এবং যারা কর্মকর্তা আছেন, তাদের দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমি মনে করি যে কোনো, আমার মনে হয় আপনি ভালো বলতে পারবেন, কিন্তু যে কোনো কমনওয়েলথ দেশের, অধিকাংশ কমনওয়েলথ দেশের চেয়ে যে খুব একটা যে ট্রেনিং ব্রিটিশ আমল থেকেই এই ধারাটা চলে আসছে, তো এক ধরনের একটা ভালো ট্রেনিংই পান আমাদের পুলিশ, র্যাব, অন্যান্য যে সমস্ত ইয়েটা আছে। কিন্তু তাদেরকে যদি রাজনৈতিকভাবে, যদি রাজনৈতিক নেতৃত্ব, এখন যেহেতু ডেমোক্রেটিক গভর্নমেন্ট সেই জন্য আমি বলছি, রাজনৈতিক নেতৃত্ব যদি তাদেরকে স্বাধীনভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার সুযোগ না দেয়, তখন তো তারা আগ বাড়িয়ে কিছু করতে গেলে, কি করতে গিয়ে কি হয়, তার চাকরি বাকরি নিয়ে তখন টানাটানি হতে পারে। সেটাতে পুলিশ নিজেও যে বিপদমুক্ত তা তো না। সমাজে যখন আপনার অপরাধের একটা প্রবণতা বাড়ে, তখন আপনার কোনো পেশার মানুষই নিরাপদ নয়। সেখানে যে পুলিশও কোনো একটা গরিব মানুষের ছেলে আপনার এইরকম ভাবে অ্যাবডাক্ট হয়েছে, তারপরে সেখানে যদি থানার দারোগা সেটা নিয়ে বেশি যদি আবার করে, দেখা যায় যে তখন রাজনৈতিকভাবে সে আবার আর যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর থেকে কিছুই মাত্রই আমাদের আস্থা হারায়নি। আমরা তাদের কাছে বিনীত অনুরোধ করেছিলাম। আর এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন আমি আরেকটা কথা এখানে প্রসঙ্গত বলতে চাই, তা হলো যে এটা কোনো রাজনীতির বিষয় নয়। এমনকি যদি আপনার ওই যে ইলিয়াস আলীর ব্যাপারটা, সেটা যদিও রাজনৈতিক নেতা, তিনি জামাল উদ্দিন হোক, মৃদুল চৌধুরী হোক, এটা আপনার হোক, এই এবি সিদ্দিকী হোক, এটাকে রাজনৈতিক দলগুলিও তাদের উচিত সরকারকে সহযোগিতা করা, তাকে উদ্ধারের কাজটা সেটা আমরা চেয়েছি, আমরা সেই সহযোগিতা। গতকালকে আপনাদের সংবাদ সম্মেলনে সেটাই সুলতানা কামাল বলেছেন, যে উনি বলেছেন, আমি একই সঙ্গে এই কথাটি যোগ করতে চাই যে এই বাহিনীগুলো যেন মনে রাখে তারা রাষ্ট্রীয় বাহিনী, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের এটা স্মরণ রাখতে হবে যে রাষ্ট্র পরিচালনা তাদের নৈতিক দায়িত্ব, যে দায়িত্ব পালনে যদি তারা ব্যর্থ হন তাহলে অবশ্যই জবাবদিহি করতে হবে। কিন্তু আমাদের দেশে কি ডক্টর সাদিক আলিম, আমাদের দেশে কি সেই জবাবদিহির বিষয়টি আমরা বলেই কি, মানে জবাবদিহি করতে হবে বলে কি আসলে আমরা জবাবদিহিতা পাই কিছু? ধন্যবাদ। আসলে আমি শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। আমার মনে হয় যে আমাদের এই বিষয়টা একটা বড় ক্যানভাসে দেখা উচিত। আমি শুরুতে একটু মনে করে দিতে চাই যে এই যে আমাদের লাশ উদ্ধার হচ্ছে, ফেরত পাচ্ছি আমরা, বা নিখোঁজ, এই বিষয়টা নিয়ে কিছুদিন আগে মানবাধিকার কমিশনের চেয়ারপারসন মন্তব্য করেছিলেন, এবং ওনার মন্তব্যটাকে মানে খুব বস্তুনিষ্ঠভাবে সরকার পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। কেননা উনি বলেছেন যে আইন বহির্ভূত হত্যাকাণ্ড উনি সমর্থন করেন না, এবং আমিও একজন মানবাধিকার কর্মী হিসাবে, অধ্যাপক হিসাবে আমিও ওনার সাথে একমত। তাহলে যেটা আসলে আমরা দেখছি যে দুর্বৃত্তায়নটা
যেটা মকসুদ ভাই বলেছেন, ডক্টর এনামুল হক উনিও বলছেন যে দুর্বৃত্তায়নটা কিন্তু সব জায়গায় হচ্ছে, এবং এটা অর্থনৈতিক দুর্বৃত্তায়নও হচ্ছে, রাজনৈতিক। আমি প্রতিহিংসা, যেমন ধরুন আমি এমন কিছু ওসি কে দেখতে হচ্ছে আমাদের, যারা মানে ওসিতে একেবারে লোয়েস্ট মানে হায়ারার্কিতে, পুলিশের টায়ারে, আপনি নিশ্চয়ই উনি বলবেন, তারা এত বেশি পাওয়ারফুল জাস্ট বিকজ তারা হয়তো, মানে আমরা সব রেজিমে এটা দেখি যে একটা স্পেসিফিক ডিস্ট্রিক্ট থেকে আমি আসছি, বা আমি একটা দল, রাজনৈতিক দল করতাম ছাত্র জীবনে, আমি করতেই পারি, আমার কোনো মতাদর্শ থাকতেই পারে, কিন্তু সেই জায়গায় তারা অনেক সময় ব্যবহার করছে। এবং আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি দেখি যে আমাদের রমনা বা শাহবাগ থানায় অনেক সময় এমন কিছু মামলা দেওয়া হয় যে মামলাগুলোর কিন্তু কোনো মানে রেশনাল কোনো বেসিস নাই, এবং যার নামে যে ধরনের মামলা দেওয়া হচ্ছে মানে অকল্পনীয়, মানে সেখানে কোনো মানে কিসের ভিত্তিতে তারা দিল সেটা কিন্তু আমাদের শিক্ষকদের কাছে আমাদের প্রশ্নবিদ্ধ হই, আমরা ছাত্রদের কাছে আমরা কোনো জবাব দিতে পারি না, বা সাধারণ জনগণের কাছেও। এটা আমার একটা সরাসরি অভিজ্ঞতা থেকে আমি বলছি, এবং তথ্য কমিশনের হওয়ার পর থেকে আমি দেখছি যে বিভিন্ন জেলা সফর করার মাধ্যমে যে সেখানে আপনার যে র্যাবের যে বিষয়টি বলা হচ্ছিল এখানে, আমি অবশ্যই তাদেরকে আমরা স্যালুট করি, কারণ তাদের কিন্তু কয়েকটা কাজ একদম নির্দিষ্ট। আপনি হয়তো জানেন যে একটা হচ্ছে যে আভ্যন্তরীণ নিরাপত্তাটা দেখা, অস্ত্র উদ্ধার করা, মাদকের ব্যাপারে তারা অনেক সুন্দর আপনার ভূমিকা রেখেছে, তাদের এক্সক্লুসিভ জুরিসডিকশন থাকে, কিন্তু তারা কিন্তু ওভার বিয়ন্ড দেয়ার টিওআর, জঙ্গি দমন সন্ত্রাসে তারা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। কিন্তু এই রাজনৈতিক অর্থনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে কিন্তু তারাও জড়িত হয়ে পড়েছে, অপহরণ, জড়িত হয়ে পড়েছে নাকি তাদেরকে জড়িত করা হচ্ছে? না, জড়িত হয়ে পড়ছে, কেউ না কেউ তো করছে। আমি আপনার সাথে একমত নয় একটা জায়গায়, যে আপনি খুব মানে ইদে বলছিলেন সঞ্চালক হিসাবে যে রিজওয়ানার স্বামীকে যে তারা নিয়েছে তারা সেটা জানতো না, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা এই বিষয়টা আমরা এখন ক্লিয়ার না, কিন্তু তারা যখন জানলো, আমি বলছি আমার কাছে উপলব্ধি হয়েছে ডক্টর এবি সিদ্দিকের কথায়, যে তাকে জিজ্ঞাসা করছে যে, এবং টেলিভিশনে দেখার পরে তার কাছে কোনো, সে বলছে যে আমার কাছে কোনো মুক্তিপণ বা অর্থ এই সংক্রান্ত কোনো কথা হয়নি, তাকে তারা একটা বাড়িতে নিয়ে গেছে, 3তলা বাড়ি খুব সম্ভব, তাকে রাখা হয়েছে এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে ধারণা করা হচ্ছে যে ভাড়াটে লোকজন তুলে নিয়ে এসেছে। কাকে তুলে নিয়ে এসেছে? আমাকে তুলে নিতে হলে তো ভাড়াটে লোক দিয়েই তুলতে হবে। এবং আপনি জানেন যে আমাদের যে মানে মাদকের যে ব্যবহারটা এখন, আমরা কিন্তু খুব সহজেই মাদক দিয়ে একজন ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করে 20 টাকা দিয়ে একটা মানুষকে মেরে ফেলা যায় এখন। আমাদের এই অফিসের বাইরে এই বাংলা মোটরে পুলিশের গাড়িতে বোমা হামলায় সেটাই হয়েছে, খুব কম টাকায় পুলিশের গাড়িতে বোমা হামলা হয়েছে, পুলিশ মারা গেছে। আমি আসতে চাচ্ছি যে ক্রাইম যাদের কন্ট্রোল করা দরকার, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই আমি বলছি, সেখানেই কিন্তু ক্রিমিনালাইজেশনটা অনেক ইন্টেন্সিফাইড হচ্ছে, এবং এইখানেই রাষ্ট্রের ভূমিকা। আমি মিশেল ফুকোর থিওরিতে একটু যাই, তিনি বলেছেন যে রাষ্ট্র এমন কিছু যন্ত্র তৈরি করে, সেখানে হসপিটাল একটা যন্ত্র, মেন্টাল হসপিটাল একটা যন্ত্র, পুলিশ একটা যন্ত্র, আরো বিভিন্ন ধরনের যন্ত্র, যাদের মাধ্যমে সমাজটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়। এখন এই নিয়ন্ত্রণকারীরা যদি রক্ষক যদি ভক্ষক হয়ে ওঠে, সেই জায়গায় এই আপনার আমাদের জনসাধারণের কি হবে? এই যন্ত্রের কাজ নিয়ে আবার কথা বলবো, একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার দুটো কোশ্চেন ছিল। যে অপহরণকারীদেরকে ছেড়ে দিল, এটা একটু প্রমাণ করার পর কিন্তু উদ্ধার করা সম্ভব, যদি কেউ অপহরণ হয় এটা উদ্ধার করা সম্ভব হবে কিনা? আর একটা প্রশ্ন হলো, আপনার প্রশ্নটি আবার করুন, স্পষ্ট বোঝা যাচ্ছে না। মানে এই যে অপহরণ করে ছেড়ে দেওয়া হলো, এটা অপহরণ করার ছেড়ে দেয়, এটা কিন্তু সম্ভব যে হয়, এটা কিন্তু প্রমাণ হলো। আর নেক্সট টাইমে যদি কেউ অপহরণ হয়, সেটাকে উদ্ধার করা সম্ভব কিনা? আর একটা প্রশ্ন হলো যে চাপাচাপি, যেটা বুঝেছে যে কাদের চাপাচাপি, মিডিয়ার চাপাচাপি না প্রশাসনের চাপাচাপি কারণে ছেড়ে দিচ্ছে, এই চাপাচাপিটা আমরা মনে হয় বুঝতে পেরেছি যে চাপের কথাটা বলছেন উনি, যে মিডিয়ার চাপের কারণে। কাদের চাপ? মিডিয়ার চাপ বা
মিডিয়াটা চাপ দিচ্ছে, মিডিয়া নিজে তো আর চাপ দিচ্ছে না, সমাজ থেকে যখন চাপ আসে সেটাকে প্রচার করার দায়িত্বটা মিডিয়ার, এবং মিডিয়া সেটাকে যখন আপনার একটা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হওয়া মানেই কিন্তু সরকারের চাপ সৃষ্টি হওয়া, সেই দিক থেকে সেটাই উনি বললেন। এবং সেটা তো শুরুতেই আমরা আলোচনা করলাম যে গরিবের ছেলেটি যখন অপহৃত হয় তখন মিডিয়া জানেও না অনেক সময়, তো সেটা তো আমরা আগেই বলে নিয়েছি যে এটা চাপের জন্য কিছুটা হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। সেই জন্যই আমাদের ব্যক্তিগতভাবে কালকেও আমরাই বলেছি এবং আজকেও করছি যে এই যে তাকে পাওয়া গেল, এখানেই যদি ইনভেস্টিগেটিং যে টিম, সরকার একটা শক্তিশালী ইনভেস্টিগেটিং টিম করেছে 5 সদস্যের এবং খুবই ভালো অফিসার, মানে সিনিয়র অফিসার। আমরা কি কোনো তদন্ত রিপোর্টের আমরা দেখতে পাই না? সেটা তো হ্যাঁ, সেটাই আমরা চাইছি। সব সময় একটা কারণ দেখা যায় যে হাই পাওয়ার কমিটি, আমরা কিন্তু অনেকগুলো অপহরণ হয়েছে, সেই অপহরণের পর অনেকে ফিরে এসেছেন, মানে গুম। আমরা আজকের রিপোর্টেই যদি দেখি যে বিভিন্ন পত্রিকায় আছে গুম অপহরণের হাজারো ঘটনা তদন্তের ফল শূন্য, তদন্ত সেই জায়গাটাতে আপনার সাথে একটু সাপ্লিমেন্ট করে যে চাপের ক্ষেত্রে এই চাপটা তো অবশ্যই আমরা পলিটিশিয়ানদের সাথে যোগাযোগ করেছি, আমরা যে যার অবস্থান থেকে যত ধরনের নেটওয়ার্ক আছে আমরা সবাই সেটা ব্যবহার করেছি গতকাল। কথাটা হচ্ছে যে আমাকে বলতে হবে যে গণমাধ্যমও কিন্তু, আমি অবশ্যই অভিনন্দন জানাচ্ছি গণমাধ্যমে, কিন্তু আমি মনে করি যে সিলেক্টিভ গণমাধ্যমও কিন্তু সিলেক্টিভ হয়ে যাচ্ছে অনেক জায়গায়। আমি এটাই বলতে চাচ্ছি যে যখন জেলা পর্যায়ে অপহরণ হচ্ছে, চিটাগং তো একটা ডিভিশন, গণমাধ্যম সিলেক্টিভ হচ্ছে। আপনি গণমাধ্যম যখন গণমাধ্যমকে সুশীল সমাজের বাইরে, আমি গণমাধ্যমের পক্ষ হয়ে একটু বলছি না, কালকে কিন্তু আমি গণমাধ্যমকে আমি নিজে অনুরোধ করেছি যে আপনারা তৎপর থাকুন। যখন কেউ বিষয়টি সামনে নিয়ে আসে গণমাধ্যম সেটা প্রচার করে। আমি তো বলবো যে অনেক ঘটনাই যেটা উনি বললেন যে আমরাই হয়তো তুলে ধরতে পারিনি, মানে নাগরিক সমাজ তুলে ধরতে পারেনি, না জানলে আপনি কি করবেন? না, গণমাধ্যম তো আপনার অনুসন্ধানীমূলক প্রতিবেদনও দেখাচ্ছে, আমাদের বিভিন্ন চ্যানেলে আমরা দেখছি। তারপরে আমরা যেমন দেখছি, আমি কয়েকদিন আগে দেখলাম যে চিটাগং শহরে ছেলেদের সেলুনে মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে মাসাজ দেওয়ার জন্য ছেলেদের। এটা তো মানে অবিশ্বাস্য একটা বিষয়, গণমাধ্যমে তুলে ধরছে। কিন্তু পরে কি আমরা গণমাধ্যমে দেখতে পেলাম সেখানে কোনো ধরনের রেইড করা হয়েছে? বা কেননা সেখানে যোগাযোগ আছে অবৈধভাবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনি যদি একটা অ্যালায়েন্স না করেন তাহলে একটা অবৈধ ব্যবসা চলতে পারে না। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সময় এসে গেছে। কারণ আপনি বারবার বলছেন জবাবদিহিতা, স্বচ্ছতা, এই জন্য অনেকগুলো কমিশন হয়েছে বাংলাদেশে। সরকার বদ্ধপরিকর যে এই জায়গাগুলো আমাদেরকে, মানে দায়বদ্ধতার জায়গাটা সরকারকে দাঁড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে টেলিফোন করে উনি আশ্বাস দিয়েছেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে তাহলে এই যে আমার ছোট বোনটি প্রশ্ন করেছে, তার প্রশ্নটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এখন পরবর্তীতে যদি কেউ অপহরণ হয় তাহলে কি সে কি রেজওয়ানা হাসানের স্বামীর মতো ফেরত আসতে পারবে কিনা অত দ্রুত? এই ঘটনায় কি আমরা এটা মনে করতে পারি না যে নাগরিক সমাজ নতুন করে একটি লেসন পেল যে না, এখন আমাদেরকে সচেতন হতে হবে, সেটা রেজওয়ানা হাসানের স্বামী হোক অথবা সাধারণ নাগরিক হোক, আমাদেরকে এটাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আপনি কি বলবেন? না, নাগরিক সমাজের কথা আপনি বারবার বলছিলেন যে এটা কিন্তু একটা কনসার্টেড এফোর্ট, এটা কিন্তু নাগরিক সমাজ ধরেন খুবই করলাম আমরা কিছু একটা, এবং করতেই হবে। যেটা এখন যে এই ধরনের ঘটনা ঘটলে যাতে কি করা যায় তার একটা আমরা হয়তো আলোচনা আরো করবো হয়তো আমরা। কিন্তু নাগরিক সমাজ সবই করলো, মিডিয়াও সেগুলো প্রচার করলো, কিন্তু যারা এটা বাস্তবায়ন করবেন, রাষ্ট্রের এক্সিকিউটিভ যে উইং যেটা আছে, সেই এক্সিকিউটিভ উইং এর অর্থাৎ প্রশাসন যদি সেটা বাস্তবায়নের উদ্যোগটা ঠিক মতো না নেয়, এবং সেই প্রশাসনের উপর আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রাজনৈতিক যে নেতৃত্ব, রাজনৈতিক প্রভাব। আমাদের এখানে আমরা গণতন্ত্র যখন আমরা প্রতিষ্ঠা করতে চাইছি এবং করেছি, যাই বলি না কেন, সেখানে রাজনৈতিক দল থাকবে। রাজনৈতিক দল থাকলে ছাত্র জীবনে অনেকে রাজনৈতিক সংগঠন করবে। পাকিস্তানি আমলে যে চ্যানেল এবং সকলেই আমরা দেখেছি যে ছাত্র ইউনিয়নের এবং ছাত্র লীগ করা অনেকেই পাকিস্তান সুপিরিয়র সার্ভিসে তারা গেছেন, সিএসএস পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তারা করেছেন, তারপরে সিএসপি হয়ে বড় বড় পদে গেছেন তারা। কিন্তু চাকরিতে ঢোকার পরে তারা কে ছাত্র ইউনিয়ন করেছিলেন, কে ছাত্র লীগ করেছিলেন, এই নিয়ে তাদের কোন রকমের নিরপেক্ষভাবে, এমনকি আইয়ুব খান যখন ক্ষমতা আসলো তখন আমি মানিকগঞ্জ আমার বাড়ি, সেখানে উবায়দুল্লাহ খান কবি
কবি ওবায়দুল্লাহ, ওবায়দুল্লাহ খান, আবু জাফর ওবায়দুল্লাহ কবি। তো উনি ছিলেন মানিকগঞ্জের এসডিও একের বাচ্চা ছেলে, তখন 22-24 বছর বয়স তার। তো সেইখানে আমাদের ছাত্র ইউনিয়নের আমাদের বড় ভাই টাইপের কয়েকজনকে এরকম ধরে, তো কাজ দেখাতে হবে পুলিশের 58-এ কাজ দেখাতে হবে, ধরে নিয়ে গেছে। তো তারপরে আমাদের বড় ভাইরা, আমি সঙ্গে ছিলাম, তো তখন অনেক কষ্ট করে এসডিও সাহেব মানে বিরাট শক্তিশালী একটা ব্যক্তি, এবং সাব ডিভিশনাল, হ্যাঁ তখনকার ডিসি, এবং সাব ডিভিশনাল পুলিশ অফিসারকে তখন সাংঘাতিক রকমের একটা বড়, তার কাছে বাড়িতে আশেপাশে যাওয়া যেত না, ভয় কেউ যেত না। সেটাও বলছি যে ওনার কাছে যখন গিয়ে আমার বড় ভাইরা বললো যে এই আমাদের দুইটা ছেলেকে এরকম করে করেছে, খুব কষ্ট হয়েছে আপনাদের, তখন ওনাকে আমি 1 সেকেন্ডের মধ্যে শেষ করছি। তো তখন উনি তো বললেন যে এক্ষুনি নিয়ে সবার কাছে দেখি, বলে এই তোমার বয়স কত? তো 12-14-15 বছর বয়স, এতে অ্যারেস্ট করে নাকি? পুলিশকে বললো যে এখন ছেড়ে দাও, এবং উনি 10টি টাকা দিয়ে দিলেন যে তোমার বাড়ি কোথায়? বলতো কয়েক মাইল দূরে। তো নৌকা যাবে, তোমার ভাড়া টাড়া আছে, মানে ভাড়া লাগবে 2 টাকা। উনি 10টা টাকা দিয়ে বললেন যে এই দুইটা ছেলেকে ছেড়ে দাও। সেটাই আমি কথাই আসছে যে বিভিন্ন যন্ত্রের কথা উনি বলেছেন, যে সেই যন্ত্রের কাজ কিন্তু এখন যে আগের কথা বললেন যে সে আগের সাথে তুলনা করলে এখন আমরা সেরকম দেখি না। আপনি কি বলবেন? আমি ওই প্রসঙ্গে একদম সরাসরি না যে আমি বলছি যে কাউকে যখন আপনি উদ্ধার করে আনছেন, উদ্ধার করে যদি আপনি ভাবেন যে অনেক কিছু হয়ে গেল, তাহলে কিন্তু ভুল হচ্ছে। কারণ আসল দোষী কিন্তু ঢাকা থেকে গেল। আমি স্পেসিফিক উদাহরণ দিচ্ছি, মৃদুল চক্রবর্তী, যেটা আপনার চট্টগ্রামের প্রতিনিধি বললেন, এই কেসটা যদি তলিয়ে না দেখেন যে উনি আগে কি বলেছিলেন, জবানবন্দির পরে কি বলেছেন এবং আসলে কি হয়েছিল, তাহলে কিন্তু যারা এই কাজ করেছে তারা আমরা দেখি যে উদ্ধার পাওয়ার পর অনেকেই ভয়ে আর কথা বলে না, সেটা পরবর্তী বলে না। আজকে এবি সিদ্দিক উনিও বলেছেন যে আমি এখনো নিরাপদ বোধ করছি না, আবার হতে পারে কিনা এই আশঙ্কাতেই কিন্তু। শোনেন, এখন প্রশ্ন হচ্ছে সবাই কিন্তু রিজওয়ানা হাসানের মতো সাহসী নয়। উনি কালকে যখন স্টেটমেন্ট দিচ্ছিলেন থানাতে, এসপির অফিসে বসে বা র্যাবের অফিসে বসে, আই অ্যাপ্রিসিয়েট হার পার্সোনালিটি, যে এত সত্ত্বেও কিন্তু উনি নিজেরই ঠিক রেখেছিলেন, কোনো কথা বলেননি যে তদন্তর মধ্যে আমি মাথা গলাবো না, আমি কোনো স্পেসিফিক কাউকে দোষ দিচ্ছি না। এগুলো ভালো কথা, অনেকে হয়তো ঢালাও ভাবে বলে দেয়, কিন্তু আমি এখন অনুরোধ করব ইনাদের যে ইনারা যেন সত্য চাপা না দেন, যাতে এই একটা জিনিস থেকে যাতে ভবিষ্যতে আর 10টা অপরাধ না হয়, সত্যিকারের দায়ী গোষ্ঠী ভবিষ্যতে আমরা কতদূর এই বিষয়ে এগোতে পারবো। আপনাকে দিয়ে শেষ করবো 1 মিনিট। না, আমি মনে করি যে আসলে সুশীল সমাজের ভূমিকা থাকবেই, কিন্তু সবচেয়ে বড় ভূমিকাটা রাখতে পারে এখানে যারা লেজিসলেটার্স যারা আছেন সংসদে, তাদের এখানে চিন্তা ভাবনা করার বিষয় আছে, তাদের প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি আছে, এবং তাদেরকে ভাবতে হবে যে আমার কনস্টিটিউয়েন্সি এই ধরনের ঘটনা যাতে না ঘটে, অপহরণ, গুম, নিখোঁজ হয়ে যাওয়া বা লাশ ভেসে উঠছে, এটা কিন্তু খুব গৌরবের বিষয় নয়। এইভাবে কোনো ধরনের কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় না। এটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এটা করা উচিত। তবে এটা ঠিক যে সবাই মিলে একসাথে কাজটা, সবাই মিলে, এবং অবশ্যই সেখানে আমাদের রাজনীতিবিদদের আসতে হবে। তারাই তো নেতৃত্ব দিচ্ছেন দেশে, তাহলে আমরা আর এটা বলতে পারবো না যে কেউ ফিরে না। সবাই এই ফেরাফিরির ঘটনাই ঘটবে না, কোনো অপহরণ ঘটবে না, কোনো গুম হবে না। আমরা সেরকম কবে পাবো আমরা জানি না, কিন্তু এই বিষয়টি রাজনীতিবিদদের নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব তো তাদের, রাজনীতিবিদদের নিশ্চিত করতে হবে। আমরা আজকে এখানে শেষ করছি। আপনাদের 3 জনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।